সেই আদেশ যে চ্যালেঞ্জ হয়েছিল প্রত্যেকে জানো যে অনেকগুলো মামলা হয়েছে, তার একটা মামলায় অলরেডি আমরা বিরোধিতা করে ক্যান ফাইল করে সেখানে লড়াই দিয়েছিলাম, শুনানি হয়েছিল। এবং অন্য একটি মামলায় আবার আমাদের যুক্ত হতে হয়েছে এবং সেখানে তাদের বিরোধিতা করার জন্য পার্টি হতে হবে। তাই আজকে কোর্টে যাওয়া এবং কোর্টে গিয়ে সেই মামলাতেও আমরা ক্যান করে ঢুকছি। সমস্ত কাজ করা হয়ে গেছে। ওয়েবসাইটটা চেক করলাম, এখনও দেখাচ্ছে না, ক্যানটা শো করছে না। হয়তো কালকে করবে, আজকে বেলা করে ফাইল করা হয়েছে তাই হয়তো করছে না। কিছুজন জয়েন হয়েছে, আর অল্প কিছুজন হলে তারপরে বিস্তারিত বলছি। দেখুন, প্রত্যেক দিন কিন্তু ছুটে যেতে হচ্ছে, বিভিন্ন মামলাগুলোই কিন্তু লড়তে হবে, হাল ছেড়ে দিলে হবে না, তাই যেতে হচ্ছে। নতুন করে ওবিসি নিয়ে একটা চিন্তা তৈরি হচ্ছিল, শুনানি হয়নি আজকের, বাঁচা গেছে। কারণ ওবিসি নিয়ে জানো যে জটিলতা সৃষ্টি হলে কি পরিস্থিতি সৃষ্টি হয়। সরকার তো নিয়োগ করতেই চায় না, সব বন্ধ করে রেখে দেবে। আচ্ছা, কিছুজন এসছে, এবার এক এক করে বলি। 23-25 ব্যাচ নানান ইস্যুতে মামলা করেছিল। প্রত্যেকে জানো যে 23 টেট উত্তীর্ণ যারা ছিল তারা তো সঠিক সময়ে ভর্তি হয়নি, এদিকে টেট পাস করে বসে আছে। তারা বলেছে যে আমরা ভর্তি হয়ে গেছিলাম, তো সেইটা ধরে আমরা পর্ষদে জানিয়েছিলাম। তারপরে তার জন্য ওদের এখনও সার্টিফিকেট দেয়নি এবং আমরা মামলাও করি এবং মামলায় জয়লাভও পাই। তারা সার্টিফিকেট পাবে না আশা করছি। এবং সেই আদেশকে কেন্দ্র করে আমাদের যে 2022 স্টেটে যে কয়েক হাজার প্রার্থী এরকম রয়েছে যারা মিথ্যা তথ্য দিয়ে বসেছিল, তাদেরও পরবর্তীকালে বাদ করা যাতে যায় সেটা সুবিধা হবে, সেই আদেশ কাজে লাগবে। সেজন্য আমরা সেখানে লড়াই করেছি এবং তাদের বাদ দিয়েছিলাম। এছাড়া আর একটা ইস্যু ছিল 23-25দের, যে অনেকে বিএড দিয়ে পাস ছিল, সেটা তো সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম যখন, তখনই রায় হয়ে গেছিলো যে তারা সুবিধা পাবে না। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2014 টেট। কারণ সেখানে আমরা তাদের ক্যান্ডিডেচার নিয়ে, তাদের টেট উত্তীর্ণ নিয়ে কোনো পয়েন্ট রাখতে পারছিলাম না। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে 2014 টেট উত্তীর্ণরা। কারণ বাকি যারা রয়েছে তারা বিএড দিয়ে পাস, তাদের টেটটাই আমরা বাদ করে দিচ্ছি। সুপ্রিম কোর্টের রায়ে আমরা যে গিয়েছিলাম ক্লারিফিকেশন মামলা, সেই আদেশ ধরে 23 টেট যারা পাস তাদের টেটটাও আমরা বাদ করে দিয়েছি, কারণ তারা মিথ্যা তথ্য দিয়ে বসেছিল। একমাত্র বাকি রয়েছে কারা, 2014 টেট। তারাই কিন্তু জোরালোভাবে আবেদনটা করতে পারবে এবং তারাই সেজন্য সিঙ্গেল বেঞ্চে পরপর নতুন করে মামলা করেছিল। আমরা যে মামলাগুলো জয়লাভ পেয়েছিলাম সেই মামলার পরে তারা মামলা করেছিল এবং যথারীতি যেহেতু আমরা জয়লাভ করেছিলাম সেই আদেশ অনুযায়ী তাদেরও আদেশ হয়েছিল এবং তারা সেখানে পরাজিত হয়েছিল সিঙ্গেল বেঞ্চে। এবার তারা সেই মামলায় তো আমরা আর পার্টি ছিলাম না, তারা সেজন্য ডিভিশন বেঞ্চে আবার মামলা করেছে। ঠিক আছে, মামলা সিঙ্গেল বেঞ্চে যারা করেছিল তারাও করেছে, এমনকি সিঙ্গেল বেঞ্চেও মামলা করেনি তারাও ডিভিশন বেঞ্চে মামলা করেছে। তারা লিভ টু অ্যাপিল করেছিল এবং সবার প্রথমে তারা করেছিল। তাদের মামলাতে আমরা অলরেডি ঢুকেছিলাম, ঢুকে আমরা জানিয়েছি যে এরা সিঙ্গেল বেঞ্চে পার্টি ছিল না, পর্ষদ জানিয়েছে বিরোধিতা করা হবে, সেখানে অপোজিশন দেওয়া হবে, পর্ষদ সময় নিয়েছে। কিন্তু যারা সিঙ্গেল বেঞ্চেও পার্টি ছিল 2014 টেটে, তারা যে মামলাটা করেছে সেই মামলাতেও আমাদের ঢুকতে হচ্ছে। সেই মামলাতে ঢোকার জন্যই আজকে গিয়েছিলাম, তাদের বিরোধিতা করে আমাদের লড়তে হবে সেখানে। কারণ সেটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, কারণ তারা 2022-এর যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটাকে নিয়ে, সেটাকে হাতিয়ার করে আবার একটা জাজমেন্ট পাওয়ার চেষ্টা করছে একই রকম। হয়তো তারা ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টেও যেতে পারে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। তো সেখানে গিয়েছি আমরা, লড়াই করব। আজকের মামলাটা ছিল শুনানির জন্য, আজকে উঠেছিল এবং পর্ষদ সেখানে জানিয়েছে যে এই ইস্যুতে তো আগের দিনও সেদিন মামলাটা হয়েছে, অন্য একটা মামলা,
সেটা যেহেতু 18 তারিখ রয়েছে, তাই 18 তারিখ শুনানির জন্য রাখা হোক। 18 তারিখে এই দুটো মামলাতেই আমরা ক্যান করে ঢুকবো। একটা অলরেডি ঢুকে গেছি, আজকে একটা ফাইল করেছি। দুটো মামলাতেই আমরা ঢুকবো এবং এই দুটো মামলা 18 তারিখে শুনানি হবে। এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখেই কিন্তু শুনানি হবে 23-25 ব্যাচের। সেই মামলায় জিতে গেলে আমাদের কিন্তু স্ট্রং দাবি হয়ে যাবে, কারণ 2014 টেটদের আটকাতে পারলেই বাকিগুলো তো অলরেডি রায় হয়েই আছে সুপ্রিম কোর্ট অনুযায়ী, বাকিগুলো ওরা দুর্বল বেশি। 2014 টেটটাই একমাত্র ওদের স্ট্রং রয়েছে, গ্রাউন্ড হালকা, তো সেটা নিয়ে আমরা লড়াই করব। এর পাশাপাশি যে রোস্টার নিয়ে যে অনেকের মনে প্রশ্ন রয়েছে সেটা পরিষ্কার করে বলে দিচ্ছি। রোস্টারের বিষয়টা কাগজপত্র দেখে বললে ভালো হতো, আমার যতটুকু মাথায় আছে আমি সেই অনুযায়ী বলছি। 2019 সালের আগে পর্যন্ত আমাদের যা রাজ্যে যে রোস্টার ছিল, মানে নিয়োগের ক্ষেত্রে একটা 100 পয়েন্ট রোস্টার হয়, আবার কিছু প্রমোশনের ক্ষেত্রে 50 পয়েন্টের রোস্টার হয়। আমি 100 পয়েন্ট রোস্টার নিয়ে আলোচনা করছি। মডেল 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী বিভিন্ন পদগুলো দেওয়া থাকে, কোন পদে কোন ক্যাটাগরি, কাস্ট এইসব দেওয়া থাকে। যেহেতু বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নিয়ে আলোচনা হচ্ছে, তাই তাদেরটাই শুধু বলছি। তাদের 2019 সালের আগে পর্যন্ত 12তম পদ, 42তম পদ এবং 72তম পদ, এই তিনটে পদে তাদের 3% রিজার্ভেশন ছিল। তাই 100টা পদের মধ্যে এই তিনটে পদে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের সুবিধা দেওয়া হতো এবং সেখানে কোনো ভাগ ছিল না আলাদা করে। 2016 সালের এই 19 সালের আগে এইটা ছিল নিয়ম, ঠিক আছে। 2019 সালের আগে এইভাবে নিয়োগ হতো, 3% রিজার্ভেশন দেওয়া হতো বিশেষভাবে সক্ষমদের এবং তাদের মধ্যে আলাদা কোনো ভাগ ছিল না। এরপরে যেটা হয়, এরপরে যখন অ্যাক্ট আসে, এরপরে যেন অ্যাক্ট চালু হয়ে যায়, নতুন অ্যাক্ট, এখানে বলা হয় যে বেঞ্চমার্ক প্রত্যেকটা ক্যাটাগরির কিছু নিয়ম বলে দেওয়া হয়। যেরকম আমি উদাহরণ হিসেবে বলছি, যারা চোখে দেখতে যাদের সমস্যা রয়েছে, যারা সেই দিক থেকে বিশেষভাবে সক্ষম, তাদের জন্য 1% রাখতেই হবে বলা হয়েছে। তারপরে যাদের শুনতে অসুবিধা হয় তাদের জন্য বলা হয়েছে 1% রাখতেই হবে। যাদের চলাচলে অসুবিধা হয়, লোকোমোটর, তাদের জন্য বলা হয়েছে 1% রাখতে হবে। বাকি দুটো রয়েছে, একটা হচ্ছে সমস্ত অনেকগুলো ডিসএবিলিটি রয়েছে এরকম, আর একটা রয়েছে আপনার মানসিক সমস্যা, অটিজম, ঠিক আছে, বুদ্ধিতে একটু কম, এইভাবে যে বিশেষভাবে সক্ষমগুলো রয়েছে সেই ক্যাটাগরি রয়েছে। সেই দুটো ক্যাটাগরি মিলে বলেছে আর 1% হবে, টোটাল 4% করে দেওয়া হয়েছিল, 3%-এর জায়গায় 4% করে দেওয়া হয়েছিল। এবার সেখানে 2019 সালে যে সমস্যাটা তৈরি হয়েছিল, 2019 সালে সবগুলো পদ ইউআর থেকে হয়েছিল, তাই সেখানে কোনো বৈষম্য ছিল না। কিন্তু শুধুমাত্র ওই 12, 42 আর 72 পদ বাদ দিয়ে যে নতুন পদটা করা হয়েছিল 4%-এর জন্য, সেটা করা হয়েছিল 32তম পদে, যত সম্ভব এসসি থেকে। এবং এসসি থেকে করার ফলে কি হয়েছে, লোকোমোটরের যারা ওবিসি আছে, এসটি আছে, যাদের চলতে সমস্যা, যারা জেনারেল রয়েছে, তারা সুবিধা পাচ্ছিল না। এই সমস্যাটা তখন তৈরি হয়। তো সেইটা এত বছর বাদে, যেহেতু কেউ কোর্টে এর আগে যায়নি, সে না হলে আগেই সমাধানটা ভালোভাবে হয়ে যেত। এতদিন বাদে এখন কোর্টে মামলা হয়েছে, এসএলএসটি থ্রুতে, পিএসসি থ্রুতে, এবং আমাদের প্রাইমারি নিয়েও মামলা হয়েছে, ঠিক আছে। তো সেই বেসিসে শুনানি হয়ে সেখানে এটা সরকারের নজরে এসছে এবং সরকার বলেছে যে আমরা এটা পরিবর্তন করব। তো টালবাহানা চলছিল, শেষমেশ তারা এমন একটা বুদ্ধি বের করলো যাতে যে চলতি নিয়োগগুলো আছে সেগুলোই যাতে খুব একটা প্রভাব পড়বে না। এবং তারা বুদ্ধিটা এমনভাবে করেছে, তারা বলছে যে 12তম পদ, 42তম পদ এবং 72তম পদ, 72-এর যে পদটা রয়েছে সেগুলো আগের মতোই থাকবে, কিন্তু সেখানে তারা শ্রেণীভিত্তিকটা আর করেনি। মানে 2019 সালের পরে যখন শ্রেণীভিত্তিক আসলো, মানে 12তম পদটা ছিল হয়তো আপনার যাদের চোখে দেখতে সমস্যা, তারা শুধুমাত্র সেখানে সুবিধা পেত 12তম ইউআরের পদটায়। তো সেখানে কাস্ট কোনো ব্যাপার ছিল না, ফ্যাক্টর না, যেহেতু এটা হরাইজন্টাল রিজার্ভেশন,
তো ভার্টিক্যাল হিসাবে যেহেতু কাস্টের রিজার্ভেশনকে ভার্টিক্যাল বলা হয়, সেইটা এখানে ফ্যাক্টর না। তো হরাইজেন্টালের মধ্যে প্রত্যেকে ওখানে সুবিধা পেত। যারা চোখে দেখতে সমস্যা তারা 1% সুবিধা পেত ওই 12তম পদে। যাদের শুনতে সমস্যা তারা পেত 42তম পদে 1% সুবিধা। ঠিক আছে, মানে সবাই, যে কোনো কাস্ট হতে পারে বা জেনারেল হতে পারে। আর যারা আপনার লোকোমোটর ছিল তাদের তো বললাম যে এসসিতে করে রেখে দিয়েছিল, ওটা ভুল ছিল, সমস্যা হচ্ছিল ওর জন্য। আর বাকি যেটা ছিল যে নানান সমস্যা রয়েছে বা অটিজম রয়েছে, মানসিক সমস্যা রয়েছে, এরকম কিছু কিছু ভাগ রয়েছে, সেগুলো নিয়ে টোটাল 1% ছিল, সেটা 72তম পদে ছিল। এখন যেটা নতুন রোস্টার করলো, নতুন রোস্টারটা আমি দেখেছিলাম, আজকেই কোর্টে জমা দিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। নতুন রোস্টারে তারা চালাকি করে কি করেছে, ওই শ্রেণীভিত্তিকটা দেখাচ্ছে না। তারা শুধু কি করেছে, 32তম যে পদটা ছিল এসসির, সেইটাকে কেটে তারা লাস্ট ব্লক, যেটা মানে 25টা করে এক একটা ব্লক, প্রত্যেক ব্লকে একটা করে 5% রাখার কথা, যেটা আগে করেনি, এইবার সেটা করেছে। কিন্তু তারা সেই এসসিটাই রেখে দিয়েছে, তারা সিভিল কাস্টটাই কিন্তু রেখে দিয়েছে। সেটা 90তম পদে করেছে, যেটা 32তম পদে ছিল সেটা 90তম পদে করে দিয়েছে। এরপর আর কি করেছে চালাকিটা, যে ভাগ ভাগ করে দেওয়ার কথা 1% এক একজনকে দেওয়ার কথা, যেমন যারা চোখে দেখতে সমস্যা তাদের যে 1% দেওয়ার কথা, যাদের শুনতে সমস্যা তাদের 1% দেওয়ার কথা, যাদের চলতে সমস্যা তাদের 1% দেওয়ার কথা, আর বাকিদের 1% দেওয়ার কথা। এই যে ভাগ ভাগ চারটে, এই ভাগ তারা আর রাখেনি। তো এটা নিয়ে জানি না কোর্টে কি হবে এর পরবর্তীকালে, যদি কেউ মামলা চালায় এই বিষয়ে। সিঙ্গেল বেঞ্চের ভিউ আবার অন্যরকম দেখছিলাম, কিন্তু যদি এই নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে এটাও হয়তো আবার বাদ হয়ে যাবে। যাই হোক, তো তারা ওই ভাগটা অ্যাক্ট অনুযায়ী যে একটা যে বলা আছে পরিষ্কার যে ভাগ করে রাখতে হবে, তারা ভাগ রাখেনি। তারা চালাকি করে বলছে যে আমরা এই বেঞ্চমার্কের ভাগটা আমরা এখন বলবো না, নিয়োগের সময় আমরা ক্যান্ডিডেট বুঝে কনসিডার করব। তারা এই চালাকিটা কেন করেছে, কারণ জানে কেউ মামলা করতে পারবে না। কেউ মামলা যখন করবে যে আমি বঞ্চিত হলাম, তাকে বলবে যে না তোমাকে তো এই ভাগে ঢুকিয়ে দিয়েছিলাম, মানে নির্দিষ্ট কোনো ভাগ রাখলো না। তারা কি করলো, পুরো 3% ইউআর থেকে রেখে দিল, যেখানে কাস্টের কোনো ব্যাপার নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে, আর 1%টা এসসিতেই রেখে দিল। এই চালাকিটা করলো, জানি না এটায় কি লাভ হবে, কিন্তু আবার জটিলতা তৈরি হবে আগামী দিনে যদি কেউ মামলা চালিয়ে যায়। এই হচ্ছে রোস্টারের বিষয়টা। এখনো যাদের ক্লিয়ার হয়নি, প্রথম থেকে আরেকবার শুনবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। যাদের একদমই ধারণা নেই তাদের। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে হচ্ছে ওবিসি মামলার যে শুনানিটা ছিল, সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে দু ধরনের মামলা আজকে শুনানি ছিল। একটা হচ্ছে কি জানো, যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায় দিল যে 66টা কাস্ট বাদে, যত সম্ভব 66টা কাস্ট বাদে বাকি সবারটা বাদ করে দিয়েছিল রাজ্যের ভুলের কারণে, সেই আদেশটা কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই আদেশের স্থগিতাদেশ দেয়নি। তাই সেই আদেশটা চ্যালেঞ্জ ছিল আজকের। এবং পরে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে যে নতুন ওবিসির তালিকা তৈরি করলো সরকার, সেটাও হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। এবং সেই আদেশটা পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, সুপ্রিম কোর্ট তাতে স্টে দিয়েছিল, স্থগিতাদেশ দিয়েছিল, যার ফলে এখন নতুন তালিকা চালু আছে এবং নতুন তালিকা অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে, নতুন তালিকার যে এই স্টেটা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই স্টেটা তোলার জন্য আজকে কিন্তু মামলা লিস্টেড ছিল। সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে যে এই স্টেটা প্রত্যাহার করা হোক, এই হিসাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে। যদিও মামলাটার আজকে শুনানি হয়নি, একদিকে ভালো হয়েছে। 20 তারিখে আবার শুনানি আছে এই মামলা দুটো বিষয়েরই। তাই সুপ্রিম কোর্টে যদি শেষমেশ কোনো একটা পাকাপাকি রায় হয়ে যায়, জানি না কি হবে, সেই দিকে নজর রাখতে হবে। তার আগে নিয়োগ হয়ে যাওয়া ভালো। আর সারাদিন তো ওই একটা নিয়েই চললো, মুখ্যমন্ত্রীকে নিয়ে। মানে নিউজ চ্যানেলগুলো এত বাজে হয়ে গেছে আমাদের রাজ্যের, কোনো বোধ বুদ্ধি নেই। খুললেই শুধু আজকের আইনজীবী, মুখ্যমন্ত্রী, এই সেই দেখতে পাচ্ছি খালি।
অর্ডার কপি তো অর্ডার কপি আপলোড হয়ে গেছে। বড় বড় যে নিউজের সাংবাদিকরা রয়েছে এবং নেতা নেত্রীরা আছে, অর্ডার কপিতে একটু কোথায় মুখ্যমন্ত্রীর নাম লেখা আছে উকিল হিসাবে একটু দেখাবেন। অর্ডার কপি তো আপলোড হয়ে গেছে, আবার 9 তারিখে শুনানি আছে। সারাদিন ওই নিয়ে চলছে আজকে। যাই হোক, এগুলো বেসিক জিনিস জানা উচিত সকলে। আজকে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর মামলা ছিল 37 নম্বরে। আর যে প্রথম মামলাগুলো চলছিল প্রথম থেকে অনেক দিন ধরে, সেই মামলাগুলো হচ্ছে 21 নম্বরে ছিল। আজকে 21 নম্বরে মোস্তারি বানু, যত সম্ভব নাম ওনার ছিল, ডেরেক ওব্রায়েনের ছিল, দোলা সেনের ছিল। তার সাথে ওই 3টে মামলার সাথে মুখ্যমন্ত্রী এবং জানো যে জয় গোস্বামী, কবি জয় গোস্বামী যিনি আছেন, তো তিনিও একটা মামলা করেছেন। এই 5টা মামলা টোটাল একসাথে তারা শুনেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রীর তরফে অ্যাডভোকেটরা ছিলেন। কে ছিলেন? অনলাইনে ছিলেন কপিল সিব্বল, শ্যাম দেওয়ান, ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রীর পাশে যারা ছিলেন তারা মুখ্যমন্ত্রীর হয়ে অ্যাপিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রীর মামলায়। সেটা 37 নম্বরে ছিল। আজকে শুনানি হওয়ার চান্সই ছিল না, যেহেতু উনি সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় পদে আছেন, তাই হয়তো সুপ্রিম কোর্ট সম্মান রেখে শুনানিটা করেছেন। কারণ যেই সিরিয়াল দিয়েছিল শুনানির শুরুতে, শুনানি হওয়ার সম্ভাবনা ছিল না। আপনারা দেখেছেন যে ওবিসি মামলা শুনানি হয়নি। 17 নম্বরে একটা ভাইটাল আইটেম ছিল, অনেকগুলো মামলা দেখবেন ট্যাগ ছিল, প্রায় 200-300-র কাছাকাছি। তো সেই মামলাটাও বিস্তারিত শুনানি হয়নি। একমাত্র ওই মুখ্যমন্ত্রী গিয়েছেন বলেই হয়তো তার মামলাটা পরবর্তীকালে আগে ধরেছে, না হলে 17, 18, 19 এরকম পরপর ধরার কথা ছিল। 21-এর মামলাটা ধরেছিল, সেখানে মুখ্যমন্ত্রী 37-এর মামলা সেইটা ট্যাগ করে একসাথে একটু শুনানি করেছে। তো সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আমরা যেরকম সুপ্রিম কোর্টে যাই উনিও গিয়েছিলেন। উনি খবরে দেখাচ্ছে যে উনি নাকি ইন পার্সন হিসাবে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, অনুমতি পেয়েছেন। সেটাও মনে হচ্ছে ভুল, কারণ সেটা হলে তো জানা যেত। সেটা তো দেখছি না, কারণ অর্ডার কপিতে মুখ্যমন্ত্রীর মামলাতে দেখলাম অ্যাডভোকেটদের নাম রয়েছে, কপিল সিব্বল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পিটিশনে। যাই হোক, এগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। আমাদের মামলাগুলোর যে এই বিস্তারিত চলছে, সহযোগিতা নতুন ছেলেমেয়েরা একদম করছে না। যারা আগে করেছিল তারাই হাতে গোনা কিছুজন করছেন। তো সহযোগিতা করতে হবে, কারণ ডিভিশন বেঞ্চেও এখন এত খরচা হচ্ছে, এরপরে সুপ্রিম কোর্টে গেলে আর সামলাতে পারবো না। কারণ সুপ্রিম কোর্টে অলরেডি আমাদের কিছু মামলা চালাতে হয়েছে এবং একটা মামলা এখনও চলছে, 2014 টেটের প্রশ্নভুল মামলা। আগের দিনও শুনানি ছিল। আর এটা নিয়ে যেহেতু উঠলো, কথাটা বলেই দিই, কিছু গ্রুপে ইচ্ছাকৃতভাবে মানে দায়িত্ব নিয়ে এই যে মিথ্যাগুলো রটানো হচ্ছে, যে উকিল ছিল না, উকিল কে, এদের উকিল কে ছিল। আমি তো পোস্ট করেছি আমার প্রোফাইলে উকিলের ছবিগুলো। না চিনলে আগে গুগল করে চেনো ভাই। আজকে আমাদের নামও তো লিখে দিয়েছি, হরিপ্রিয়া ম্যামকে দিয়ে আমরা এর আগে মীনাক্ষী ম্যাডামকে দিয়ে শুনানি করেছিলাম, তারপরে এখন হরিপ্রিয়া ম্যামকে দিয়ে করানো হচ্ছে, সিনিয়র আইনজীবী। হরিপ্রিয়া ম্যামকে আগে না চিনলে গুগল করে আগে চেনো। আজকে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পাশে, মুখ্যমন্ত্রীর সাথে জয় গোস্বামীর মামলায় যিনি ছিলেন, গোপাল শঙ্কর নারায়ণ স্যার, তার ওয়াইফ হন হরিপ্রিয়া ম্যাডাম, তিনিও সিনিয়র আইনজীবী। তো তার ছবি দেখতে পাচ্ছ, তার পাশে মনদীপ কাল্লা স্যার দাঁড়িয়ে রয়েছেন, দুজনের ছবি দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর পাশে পর্ষদের। তারপরেও তুমি দেখে শুনে ছেলেমেয়েদের ভুল বোঝানোর জন্য মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছ যে কোনো উকিল নেই। মানে একটা ছ্যাবলামো লিমিট থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে আর তোমরা কুৎসা করে এদিকে ওদিকে ছড়িয়ে বেড়াবে জেনে বুঝে। যদি না জেনে করতে আলাদা ব্যাপার, জেনে বুঝে আগে গুগল করে। অর্ডার কপি তো আপলোড হয়ে গেছে, অর্ডার কপিতে তো নাম আছে উকিলগুলোর, আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের। অর্ডার কপির নামগুলো দিয়ে আগে গুগলে সার্চ করো, আগে উকিল চিনতে শেখো।
নাচে নেই লাফালাফি। তো যাই হোক, বিতর্কে এখন যাচ্ছে না, এখন বিতর্কের সময় নেই। যার যা প্রশ্ন আছে, বিতর্ক আছে, অনেক সময় পাবেন, পরবর্তীকালে করবেন। এখন আগে লড়াইগুলো করুন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই মামলাগুলো যদি জয়লাভ ধরে রাখতে না পারেন তাহলে অনেক সমস্যা। ইন সার্ভিস নিয়ে তারপরে অনেক যে বিতর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখি চারিদিকে লেখালেখি হচ্ছে। একজন বলছে এ বসতে পারছে, ও দিয়ে এসছে, কোনো তথ্য দিতে পারছে না, কোনো তথ্য দিতে পারছে না। আগের বারও তো ইন্টারভিউ দিয়েছিল। কোর্টে তো একটা নিয়ম মাফিক চলে। কোর্টটা আমার মানে ঘোরার জায়গা নয় যে গিয়ে বললাম আজকে আমার মামলাটা শুনুন, আজকে আমার রায়টা করে দিন, মামলা শেষ করে দিন, এরকম চলে না। কোর্টের সিস্টেমে চলে। তোমরা তো সেই একটা মামলা করেছি, আজ পর্যন্ত রায় পেয়েছো? মামলা এখনো ডিসপোজ করতে পারোনি। তো কোর্টের সিস্টেমে চলবে, সেগুলো বলে লাভ নেই। তাই ইন সার্ভিস নিয়ে যখন যা ওঠার উঠবে, আর ইন সার্ভিস নিয়ে অনেক নেগেটিভ পয়েন্টও আছে, এর আগে বিস্তারিত বলেছি। কোনো গাইডলাইন্সে নেই যে ইন সার্ভিসটা বসতে পারবে না। ওই আগের বারের অর্ডার, ওই অর্ডার টিকবে না এখন। আগের বার তো অর্ডার দিয়েছিল যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরও বসতে দিয়েছিল। এইবার কি সেই অর্ডার দেখিয়ে চলেছে? তাদের বাদ দিয়ে দিয়েছে। তো ওই রিট পিটিশনের ওই ইন্ট্রিম অর্ডার, ওগুলোতে কোনো কাজ হবে না। অনেক নেগেটিভ পয়েন্ট আছে, তাই আমরা আলোচনার মাধ্যমে ওটা করার চেষ্টা করছি এবং পর্ষদে অলরেডি দাবি রেখেছি এবং অন্যদেরও তারা পজিটিভ বার্তাই দিয়েছে। আমাদের পাশাপাশি বিভিন্ন সংগঠন গিয়েছিল, প্যারা টিচার থেকে শুরু করে, তাদেরও মানে বার্তা দিয়েছে যে ইন সার্ভিসদের তারা মানে প্যানেল বানানোর আগে সব সাফ হয়ে যাবে আশা করি। আমি বিস্তারিত লাইভে প্যানেল এখনই বেরাচ্ছে না, প্যানেল বেরাতে দেরি আছে। প্যানেল বেরানোর আগে পর্যন্ত আমাদের দেখতে হবে। আর সব থেকে বড় কথা, আমি একটা সাজেশন দিচ্ছি, খুব স্লো কানেকশন, ডিস্টার্ব করছে ফোনে। ফোনটা ডিস্টার্ব করছে, একটু এলে বলছি। যাই হোক, ফোন সমস্যা হচ্ছে, কি করণীয় সেটা আমি পরে বলে দেবো, যেহেতু ইন্টারভিউ এখনো দেরি আছে। মানে খুবই সমস্যা করছে ফোন। ইন্টারভিউ পরের সপ্তাহে আছে, তার আগে আমি লাইভে এসে বলে দেবো। ফোনটা সমস্যা করছে। যাদের ইন্টারভিউ রয়েছে সামনে, প্রত্যেকে মানে জেলার অবধি জোটবদ্ধ হন, ভেরিফিকেশনে যাবেন প্রত্যেকে, গিয়ে প্রশ্ন করবেন যে ইন সার্ভিসদের আপনারা বসতে দিচ্ছেন কি দিচ্ছেন না। এই প্রশ্নটা করবেন, ইন সার্ভিসদের কিভাবে প্রত্যেকে করবেন, কিছু একটা জানা যাবে, কিছু একটা জানা যাবে। আমরা অনেকেই চেয়েছিলাম যে এরা যাতে অ্যাডমিটই না পাক, এরা যাতে কল লেটার ডাক না পাক, এরা যাতে ফর্ম ফিল আপটুকুও না করতে পারে, কিন্তু সেই রকম ব্যবস্থা পর্ষদের হাতে নেই, তাই পর্ষদ করেনি। এবার মানে এগুলো ধাপে ধাপে বাদ যাবে, যেতে যেতে প্যানেলের আগে পর্যন্ত সাফ করতে হবে। তাই বলবো, যাদের ইন্টারভিউ রয়েছে সামনে, আপনারা জোটবদ্ধ হন না। সেদিন 200, 250, 300 যতজনই যান, প্রথম দিনের ইন্টারভিউতে গিয়ে প্রত্যেকে গিয়ে একই কথা জিজ্ঞাসা করবেন ভেরিফিকেশন টেবিলে, সবাই জোটবদ্ধ হয়ে, যে আমাদের এটা জানাতে হবে আপনারা কি করছেন, ইন সার্ভিসে বসতে দিচ্ছেন কি দিচ্ছেন না। এনআরএসদেরটা তো ওনারা নিজেরাই অ্যানাউন্স করছে যে কেউ থাকলে চলে যান। ও এনআরএস নিয়েও আর একটা অনেকগুলো নতুন মামলা হয়েছে, সেখানে একটা মামলা দেখলাম খুবই ভালোভাবে সাজিয়ে করেছে। মানে পর্ষদ যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো থেকে বেঁচে যাওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টের একটা রায়কে হাতিয়ার করছে এবং তারা সংখ্যালঘু স্কুলের কার্ড খেলছে ওখানে। যাই হোক, আমি এটা বিস্তারিত বলছি না, নজর থাকছে আমার। সংখ্যালঘু স্কুলের
কার্ড দেখিয়ে মানে কার্ড খেলে তারা বেঁচে যাওয়ার চেষ্টা করছে ওই মামলাটা এনআইএসদের। তো দেখি ওটা আগামী দিনে কি হয়। তাই বলবো ভেরিফিকেশন টেবিলে প্রত্যেকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনারা ইন সার্ভিস নিয়ে কী করছেন, বাদ দিচ্ছেন কি দিচ্ছেন না। প্রত্যেকে জোটবদ্ধভাবে একই প্রশ্ন করবেন, উত্তর আশা করি পেয়ে যাবেন। সেই বুঝে আমরা মানে যতটা তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ করার চেষ্টা করব যদি নেগেটিভ কিছু খবর পাই। ওই লোকের কথা শুনে ওই লোকে দু একটা লিখছে ফেসবুকে এই সেই ফেক প্রোফাইল দিয়ে, ওই সব দেখে আমরা প্যানিক করি না। যারা অন্যরা করে করুক, ঠিক আছে, ওগুলো উত্তেজিত করতে লেখা এবং ভুলভাল ছড়ানোর জন্য লেখা। ফেক প্রোফাইল দিয়ে লিখছে, আরে আমি তো দিয়ে আসলাম, আরে তথ্য দাও, নিজের নামটুকু অন্তত বলো, নাম আর ইসে বলো, যে একটা রোল নাম্বার দেখাও। এখন তো সব সামনে এসে গেছে, কে কত পেয়েছে সব পিডিএফ রয়েছে টেটের, দেখে আমরা আইডেন্টিফাই করে নেবো। তুমি যদি দিয়ে এসে থাকো তথ্য দাও যে আমি দিয়ে এসছি আমার এই তথ্য, বা কেউ দিয়ে এসছে তার এই তথ্য, তার নাম এই, সে নাম আর মিনিমাম কিছু তথ্য জানলেই তো আমরা পিডিএফ থেকে পেয়ে যাবো সে কোন টেট পাস, কি টেট পাস, সব আছে আমাদের কাছে। আগে তথ্য দাও, ওই ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। তাই বলবো ভেরিফিকেশন সবাইকে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ, এটুখানি বলছি, আর বিতর্ক নিয়ে আলোচনা করছি না, পরবর্তীকালে বিস্তারিত বলে দেবো। সাহায্য করুন সবাই, যারা করেননি সাহায্য করুন। নতুন ছেলে মেয়েদের বলুন, কেউ কিন্তু সাহায্য করছেন না, নতুন না, সব পুরনো যারা করেছিল তারাই করছে।